আজকে আমরা করব অনুশীলনী 8.2 এর 6 নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্নটি হলো, দেখাও যে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগকারী রেখাখণ্ড দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। যে কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু যদি আমরা সংযোগ করি, তাহলে যে রেখাগুলো পাবো সেই রেখাগুলো ছেদবিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, সেটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন প্রথম যেহেতু বলা হয়েছে এখানে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর, সুতরাং আমরা চিত্র অঙ্কন করব একটি চতুর্ভুজের। তো আমরা প্রথমে একটি চতুর্ভুজের চিত্র অঙ্কন করব। যে কোনো ধরনের চতুর্ভুজ একটি আমরা অঙ্কন করব। এই মনে করো আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করেছি। এই চতুর্ভুজের নাম আমরা দিয়ে দিলাম ABCD। এখন এই ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগকারী রেখাখণ্ড। তাহলে আমরা বাহুগুলোর মধ্যবিন্দু ধরব। এখানে মনে করো AB এর মধ্যবিন্দু আমরা ধরলাম P, BC এর মধ্যবিন্দু ধরলাম Q, CD এর মধ্যবিন্দু ধরলাম আমরা R এবং DA এর মধ্যবিন্দু আমরা ধরলাম S। এখন বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগকারী রেখাখণ্ড। তাহলে দেখো AB বাহুর বিপরীত বাহু হলো CD। তাও এই দুটো বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ করলে রেখাখণ্ড আমরা পাবো PR। তাহলে এই দুটি বিপরীত বাহুর মধ্যবিন্দু আমরা সংযোগ করলাম PR, এবং AD আর BC হলো আরেক জোড়া বিপরীত বাহু। তো এই দুটো বিপরীত বাহুর মধ্যবিন্দু হলো S এবং Q। তাহলে আমরা এই দুটো বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি সংযোগ করি, তাহলে S এবং Q সংযোগ করব। S এবং Q আমরা সংযোগ করলাম, ঠিক আছে। এবং এই বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগকারী রেখাখণ্ড দুটো পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে। মনে করো আমরা ধরে নিলাম O বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখন প্রমাণ করতে হবে যে এই ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগী রেখাখণ্ডগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে। বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাখণ্ড একটি হলো PR এবং একটি হলো QS। এই PR এবং QS O বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সেটা আমরা প্রমাণ করব। অর্থাৎ OP = OR এবং OQ = OS, সেটা প্রমাণ করতে হবে। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি, সেটা লিখব। মনে করি ABCD চতুর্ভুজের AB, BC, CD এবং DA এর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R এবং S, ঠিক আছে। এখন মধ্যবিন্দুর সংযোগী রেখাখণ্ডগুলো হলো PR এবং QS। তো মধ্যবিন্দু আমরা সংযোগ করেছি, মানে PR এবং QS যোগ করেছি।
তো আমরা লিখব পি আর এবং কিউ এস সংযোগ করেছি এবং তাহারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তো পি আর এবং কিউ এস পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে, কি প্রমাণ করিতে হইবে? OP ইকুয়াল টু OR, OQ ইকুয়াল টু OS। OP ইকুয়াল টু OR এবং OQ ইকুয়াল টু OS। এখন দেখো OP ইকুয়াল টু OR এবং OQ ইকুয়াল টু OS প্রমাণ করার জন্য এখানে আমরা অঙ্কন করতে হবে। অঙ্কন আমরা কি করব? অঙ্কন আমরা এখানে PQ, QR, RS এবং PS সংযোগ করব। ঠিক আছে, এই বাহুগুলো আমরা সংযোগ করলাম, PQ, QR, RS এবং PS সংযোগ করলাম। আর আমরা কি করব? AC কর্ণ সংযোগ করব। তো AC কর্ণ আমরা সংযোগ করব। সংযোগ করলাম। তাহলে অঙ্কনে আমরা লিখব PQ, QR, RS, PS এবং AC কর্ণ সংযোগ করি। PQ, QR, RS, PS এবং AC সংযোগ করি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ দেখো, এখানে ABC হলো একটি ত্রিভুজ এবং এই ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু হলো P, BC বাহুর মধ্যবিন্দু হলো Q। এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ হলো PQ। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে এখানে কি হবে? ABC ত্রিভুজের AB এবং BC বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাংশ PQ তৃতীয় বাহু AC এর সমান্তরাল এবং AC এর অর্ধেক হবে। তাহলে আমরা লিখব, যেহেতু P এবং Q ত্রিভুজ ABC এর AB এবং BC এর
মধ্যবিন্দু। অতএব এই মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ PQ হবে তৃতীয় বাহু AC এর সমান্তরাল এবং AC এর অর্ধেক। তাহলে অতএব PQ সমান্তরাল হবে AC এবং PQ ইকুয়াল টু হবে হাফ অফ AC। এই সমীকরণকে আমরা নাম দিলাম 1 নম্বর। আবার ADC ত্রিভুজ যদি আমরা লই, তাহলে ADC ত্রিভুজের ক্ষেত্রে CD বাহুর মধ্যবিন্দু হলো R এবং DA বাহুর মধ্যবিন্দু হলো S। তাহলে এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগী রেখাংশ হলো RS, সেটি হবে আবার ADC ত্রিভুজের তৃতীয় বাহু AC এর সমান্তরাল এবং AC এর অর্ধেক। আবার R এবং S ত্রিভুজ ADC এর CD এবং DA এর মধ্যবিন্দু। অতএব RS হবে AC এর সমান্তরাল এবং AC এর অর্ধেক। অতএব RS সমান্তরাল AC এবং RS ইকুয়াল টু হাফ অফ AC। এই হলো 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটি সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে কি পাই দেখো। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ হইতে পাই 1 ও 2 হইতে পাই কি পাই দেখো। এখানে PQ সমান্তরাল AC, এখানে RS সমান্তরাল AC। PQ AC এর সমান্তরাল, আবার RS AC এর সমান্তরাল। তার মানে PQ এবং RS ও হবে পরস্পর সমান্তরাল, অর্থাৎ PQ সমান্তরাল RS, PQ সমান্তরাল RS এবং PQ ইকুয়াল টু হলো হাফ অফ AC, আবার RS ইকুয়াল টু হলো হাফ অফ AC। তার মানে PQ এবং RS দুইটি সমান এবং PQ ইকুয়াল টু RS। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? PQ সমান্তরাল RS এবং PQ ইকুয়াল টু RS। এই PQ এবং RS বাহু সমান এবং সমান্তরাল। অনুরূপভাবে যদি আমরা BD কর্ণ সংযোগ করি তাহলে প্রমাণ করতে পারবো QR এবং PS সমান এবং সমান্তরাল। তো অনুরূপভাবে BD কর্ণ সংযোগ করে পাই। BD কর্ণ সংযোগ করলে আমরা কি প্রমাণ করতে পারবো? QR এবং PS সমান এবং সমান্তরাল। QR সমান্তরাল PS এবং QR সমান PS। ঠিক আছে, তাহলে এখন দেখো এই PQRS চতুর্ভুজের বিপরীত বাহু দুই জোড়া সমান এবং সমান্তরাল। আমরা জানি যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেই চতুর্ভুজটি হয় একটি সামান্তরিক। এখানে যেহেতু PQRS চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল, সুতরাং PQRS একটি সামান্তরিক হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব PQRS একটি সামান্তরিক।
ঠিক আছে। এখন দেখো এই পি কিউ আর এস একটি সামান্তরিক এবং পি আর এবং কিউ এস হলো এই সামান্তরিকের কর্ণ এবং পি আর এবং কিউ এস ইহার কর্ণ, ঠিক আছে, কর্ণ। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজের ও পি কিউ আর এস সামান্তরিকের দুইটি কর্ণ হলো পি আর এবং কিউ এস। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এখানে যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক এবং তার দুইটি কর্ণ হলো কিউ এস এবং পি আর, সুতরাং এই কর্ণ দুইটি ছেদ বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হবে। তাহলে অতএব সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে কি হবে? OP ইকুয়াল টু OR এবং OQ ইকুয়াল টু OS। অতএব OP ইকুয়াল টু OR এবং OQ ইকুয়াল টু OS। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল OP ইকুয়াল টু OR এবং OQ ইকুয়াল টু OS। প্রুভড। ঠিক আছে। এখন 8.2 অনুশীলনের 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন হলো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম এর মধ্য দিয়ে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। দেখাও যে ডি এসি এর মধ্যবিন্দু 1 নম্বর, 2 নম্বর এমডি লম্ব এসি এবং 3 নম্বর সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। এখানে চিত্র দেওয়া নেই, চিত্র অঙ্কন করতে হবে। চিত্র হলো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার কোণ সি হবে 90 ডিগ্রি। তো প্রথম আমরা এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যাহাতে কোণ সি 90 ডিগ্রি হয়। এ হলো মনে করো এবিসি সমকোণী ত্রিভুজ, আর সি কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই কোণ হলো 90 ডিগ্রি, এই কোণ হবে সি, আর বাকি দুইটার মধ্যে যে কোনো একটাকে এ এবং একটাকে আমরা বি দেব। ঠিক আছে, এই হলো এবিসি সমকোণী ত্রিভুজ, তার কোণ সি হলো 90 ডিগ্রি। এখন বলা হয়েছে অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম, তাহলে 90 ডিগ্রি কোণের সামনের বাহুটি হয় অতিভুজ, তাহলে অতিভুজ হবে এবি, এবি এর মধ্যবিন্দু হলো এম, প্রশ্নতে দেওয়া আছে এবি এর মধ্যবিন্দু এম, এবং অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম এর মধ্য দিয়ে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম এর মধ্য দিয়ে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা, তাহলে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা, তার মানে এই শীর্ষবিন্দুটি হবে বি এবং এই শীর্ষবিন্দুটি হবে এ দিলাম আমরা। ঠিক আছে, অঙ্কনের সুবিধার জন্য। তো এম এর মধ্য দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করতে হবে। এখন আমরা এম এর মধ্য দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করলাম। এই রেখাটি এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তো এসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটি হবে ডি।
এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। 1 নম্বর দেখাও যে 1 নম্বর ডি এসি এর মধ্যবিন্দু। এই ডি বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু, সেটা আমরা 1 নম্বরে প্রমাণ করব। 2 নম্বর এমডি লম্ব এসি, এই এমডি বাহুটি এসি এর উপর লম্ব। এবং 3 নম্বর সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হবে হাফ অফ এবি। তাহলে এখানে সিএম বাহু যেহেতু নেই, সিএম বাহুটি সংযোগ করতে হবে। সিএম বাহু সংযোগ করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্র অঙ্কন করেছি, এটা লিখব। দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি দেওয়া ছিল? অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম, অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম এর মধ্য দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করিতে হইবে। আচ্ছা, তো প্রমাণ যেহেতু 3 নম্বর প্রমাণের ক্ষেত্রে প্রমাণ করিতে হইবে সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। সুতরাং সিএম বাহুটি আমরা সংযোগ করলাম এখানে। তো আমরা লিখব সিএম সংযোগ করি, সিএম সংযোগ করি। প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে 1 নম্বর ডিএসি এর মধ্যবিন্দু, 2 নম্বর এমডি লম্ব এসি, 3 নম্বর সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। প্রমাণ প্রথমে আমরা 1 নম্বর প্রমাণ করব। 1 নম্বর প্রমাণ, ঠিক আছে। তো 1 নম্বরে প্রমাণ করতে হবে ডিএসি এর মধ্যবিন্দু,
তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ছিল এম এবং এম বিন্দুর মধ্য দিয়ে বিসি এর সমান্তরাল করে রেখা অঙ্কন করা হয়েছে এমডি। আমরা জানি উপপাদ্য যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 8.10। ঠিক আছে, তাহলে এখানে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হলো এম এবং এই মধ্যবিন্দু দিয়ে একটি বাহুর সমান্তরাল করে অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কন করা হয়েছে এমডি রেখা। তাহলে এমডি রেখাটি তৃতীয় বাহু অর্থাৎ এসিকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা লিখব যেহেতু এম ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এবং এমডি সমান্তরাল বিসি এমডি সমান্তরাল বিসি। তাহলে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি হবে, এডি ইকুয়াল টু হবে সিডি। অতএব এডি ইকুয়াল টু সিডি। তো এডি ইকুয়াল টু সিডি মানে ডি এসি এর মধ্যবিন্দু। অতএব ডি এসি এর মধ্যবিন্দু। তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বরে আমরা প্রমাণ করব এমডি লম্ব এসি। এই যে এমডি বাহুটি এসি বাহুর উপর লম্ব, সেটা প্রমাণ করব। তাহলে দেখো লম্ব আমরা কিভাবে প্রমাণ করব। আমরা জানি যে একটি বাহুর উপর যখন অন্য একটি বাহু লম্বভাবে থাকে তখন কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এই এডিএম কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এমডি এসি এর উপর লম্ব, কারণ এমডি যদি এসি এর উপর লম্বভাবে থাকে তাহলে এই কোণ 90 ডিগ্রি হতে হবে। তাই আমরা প্রমাণ করব এই কোণটি 90 ডিগ্রি, তখন বলতে পারবো যে এমডি লম্ব এসি। তাহলে এই কোণটি 90 ডিগ্রি সেটা আমরা কিভাবে প্রমাণ করব। দেখো এখানে প্রশ্নতে দেওয়া ছিল যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর অতিভুজ এবি এর মধ্যবিন্দু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম এর মধ্য দিয়ে বিসি এর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কোণ সি হলো 90 ডিগ্রি, আবার বিসি এর সমান্তরাল হলো এমডি। তো বিসি বাহু আর এমডি বাহু হলো সমান্তরাল এবং এই দুটো সমান্তরাল বাহুকে ছেদ করেছে এসি। তাহলে আমরা জানি যদি দুইটি বাহু সমান্তরাল হয় এবং তাদেরকে যদি অন্য একটি বাহু ছেদ করে তাহলে ছেদকের একই দিকের অন্তস্থ কোণগুলো ছেদকের একই দিকের অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে এমডি এবং বিসি হলো সমান্তরাল, এসি হলো ছেদক। তাহলে এসি ছেদক বিসি এর সাথে কোণ উৎপন্ন করেছে সি এবং এমডি এর সাথে কোণ উৎপন্ন করেছে ডি। তাহলে এই ডি কোণ এবং সি কোণ হবে এক অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ পরস্পর সমান হবে। তাহলে এই কোণটি যেহেতু 90 ডিগ্রি এই কোণও হবে 90 ডিগ্রি। 2 নম্বর প্রমাণ। যেহেতু এমডি সমান্তরাল বিসি এবং এসি হলো ছেদক, এসি ছেদক। ঠিক আছে, এমডি এবং বিসি সমান্তরাল, এসি হলো ছেদক। তাহলে এই কোণ হলো কোণ
এ সি বি আর এই কোণ হলো কোণ এডিএম। অতএব কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিএম, কারণ তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণ ইমপ্লাইজ এসিবি মানে হলো কোণ সি, আর সি কোণ প্রশ্নতে দেওয়া ছিল 90 ডিগ্রি। তাহলে এসিবি এর মান হলো 90 ডিগ্রি ইকুয়াল টু হলো কোণ এডিএম। এডিএম তাহলে এই কোণটি হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি ইকুয়াল টু এডিএম মানে এডিএম ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা লিখে দেব ইমপ্লাইজ কোণ এডিএম ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এডিএম মানে এই কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে কি? তার মানে হলো এমডি এসি এর উপর লম্ব। তাহলে অতএব এমডি লম্ব এসি, এমডি লম্ব এসি। 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব 3 নম্বর, সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। 3 নম্বর প্রমাণ। নম্বর প্রমাণ, সিএম ইকুয়াল টু, সিএম হলো এই বাহু, এম এ হলো এই বাহু। তো সিএম এবং এম এর সমান এবং এই দুইটির মান হলো এবি এর অর্ধেক, হাফ অফ এবি। তাহলে প্রথমে দেখো সিএম ইকুয়াল টু এম এ প্রমাণ করব। তাহলে এখানে সিএম হলো সিডিএম ত্রিভুজের একটি বাহু এবং এম এ হলো এডিএম ত্রিভুজের একটি বাহু। ঠিক আছে, এই দুইটি ত্রিভুজকে যদি আমরা সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি তাহলে আমরা জানি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। তো এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো যে সিএম ইকুয়াল টু এম এ। সেজন্য আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সিডিএম এবং এডিএম এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। তো সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য দুইটি ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেটা আমরা প্রথমে লিখব। ত্রিভুজ সিডিএম এবং ত্রিভুজ এডিএম হইতে পাই। কি পাই দেখো, আমরা 1 নম্বর প্রশ্নতে প্রমাণ করেছিলাম ডিএসি এর মধ্যবিন্দু, ডিএসি বাহুর মধ্যবিন্দু, তার মানে এডি ইকুয়াল টু হলো সিডি। তো সিডি হলো সিডিএম ত্রিভুজের একটি বাহু, এডি হলো এডিএম ত্রিভুজের একটি বাহু। সুতরাং সিডিএম এবং এডিএম দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। তো 1 নম্বরে আমরা পাই সিডি ইকুয়াল টু এডি, কারণ হলো ডিএসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, 2 নম্বর দেখো আমরা এখানে প্রমাণ করেছিলাম কোণ এডিএম 90 ডিগ্রি। এডিএম এই কোণ 90 ডিগ্রি। তো এই কোণ যদি 90 হয় তাহলে এই কোণ অবশ্যই 90 হবে, কারণ এসি হলো সরল রেখা, সরল রেখার উপর অবস্থিত সম্পূর্ণ কোণ হয় 180 ডিগ্রি। তো এখানে দুইটি কোণ আছে সরল রেখার উপর অবস্থিত, একটি বিন্দুতে দুইটি কোণ, তো একটি কোণ 90 হলে অপরটি 90 হবে। ঠিক আছে, তাহলে কোণ সিডিএম ইকুয়াল টু হবে কোণ এডিএম। 2 নম্বর, কোণ সিডিএম ইকুয়াল টু কোণ এডিএম, কারণ হলো 90 ডিগ্রি। আর 3 নম্বরে দেখো এখানে ডিএম বাহু উভয় ত্রিভুজের ক্ষেত্রে আছে, সিডিএম ত্রিভুজের ক্ষেত্রেও আছে ডিএম বাহু, আবার এডিএম ত্রিভুজের ক্ষেত্রেও আছে ডিএম বা এমডি বাহু। তাহলে এমডি বাহুটি সাধারণ। 3 নম্বর হলো এমডি সাধারণ বাহু।
ঠিক আছে, এখন আমরা কি পেয়েছি দেখো, এই সিডিএম ত্রিভুজের সিডি এমডি এবং তার অন্তর্বর্তী কোণ এডিএম ত্রিভুজের এডি এমডি এবং তার অন্তর্বর্তী কোণের সমান। তো একটি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণ যদি অপর একটি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। সুতরাং আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ সিডিএম সর্বাঙ্গ সম ত্রিভুজ এডিএম, ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। আর ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ বাহু দুটো সমান হবে। তো সিডিএম ত্রিভুজের সিএম বাহু আর এডিএম ত্রিভুজের এমএ বাহু সমান হবে। অতএব সিএম ইকুয়াল টু এমএ। ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। আমরা প্রমাণ করতে হবে সিএম ইকুয়াল টু এমএ ইকুয়াল টু হাফ অফ এবি। আবার এখানে সিএম ইকুয়াল টু এমএ পেয়েছি, ইকুয়াল টু আনতে হবে হাফ অফ এবি। তো এই দেখো এম ছিল এবি এর মধ্যবিন্দু, আবার এম এবি এর মধ্যবিন্দু। এম যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এম এ ইকুয়াল টু হবে এম বি। অতএব এম এ ইকুয়াল টু এম বি। এখন এম এ আর এম বি যদি সমান হয় তাহলে এম এ হবে এবি বাহু এর অর্ধেক, কারণ এবি বাহুটি সমান দুই ভাগে ভাগ হয়েছে, তো তার একটি অংশ হবে সম্পূর্ণ অংশের অর্ধেক, অর্থাৎ এম এ ইকুয়াল টু হবে হাফ অফ এবি। অতএব এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। এই সমীকরণকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এখানে 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে কি পাই দেখো, 1 ও 2 হইতে পাই কি পাই, এখানে ছিল সিএম, 1 নম্বরে ছিল সিএম ইকুয়াল টু এম এ, আর 2 নম্বরে হচ্ছে এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। তো এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। তাহলে 3 নম্বর প্রমাণিত হয়ে গেছে, সিএম ইকুয়াল টু এম এ ইকুয়াল টু হাফ অফ এবি। প্রুভড। ঠিক আছে, এখন আমরা করব 9 নম্বর চ্যাপ্টার। তো 9 নম্বর চ্যাপ্টার হলো সামান্তরিক এবং ত্রিভুজের খালি। এখানে একটি উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য 9.1। উপপাদ্য 9.1। উপপাদ্য 9.1-এ বলা হয়েছে যেসব সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত তাদের খালি সমান। যেসব সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ দুইটি সামান্তরিক যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে কি হবে, তাহলে সামান্তরিক দুইটির খালি সমান হবে। তো এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তার আগে আমরা বুঝে নেব যে একই ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত কিনা সেটা আমরা কিভাবে জানব। যেমন মনে করো এখানে আমি একটি সামান্তরিক অঙ্কন করলাম, ঠিক আছে, এখানে আমি আরও একটি সামান্তরিক অঙ্কন করলাম, দুইটি সামান্তরিক অঙ্কন করলাম। একটি সামান্তরিক হলো এ বি সি ডি, আরেকটি সামান্তরিক হলো পি কিউ আর এবং এস, পি কিউ আর এস। দুইটি সামান্তরিক আছে এখানে।
একটি সামান্তরিক হলো ABCD আর একটি সামান্তরিক হলো PQRS। তো এখানে দেখো এই ABCD এবং PQRS সামান্তরিক দুইটি একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত আছে কিনা। এখানে দেখো ABCD সামান্তরিকের একটি বাহু হলো AD, অর্থাৎ ভূমি হলো AD, কিন্তু PQRS সামান্তরিকের ভূমি হলো PS। তাহলে ABCD সামান্তরিকের ভূমি হলো AD এবং PQRS সামান্তরিকের ভূমি হলো PS, সুতরাং দুইটি একই ভূমির উপর অবস্থিত নয়। আবার এই ABCD সামান্তরিক দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সমান্তরাল রেখা যুগল, যুগল মানে জোড়া, অর্থাৎ দুইটি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। একটি হলো AD, একটি হলো BC, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে। তো এখানে AD এবং BC সমান্তরাল হবে। তো ABCD সামান্তরিকটি AD এবং BC এই দুইটি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, কিন্তু PQRS সামান্তরিকটি PS এবং QR এই দুইটি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং এখানে ABCD সামান্তরিক এবং PQRS সামান্তরিক দুইটি একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত নয়। একই ভূমির উপরও অবস্থিত নয়, আবার একই সমান্তরাল রেখা যুগলের মধ্যেও অবস্থিত নয়। এখন মনে করো আরেকটি চিত্র যদি আমরা দেখি, এই মনে করো একটি সামান্তরিক ABCD এবং এই মনে করো আরেকটি সামান্তরিক APQD। এখানে দুইটি সামান্তরিক। তো ABCD সামান্তরিকের একটি বাহু হলো AD, অর্থাৎ তার ভূমি হলো AD। আবার APQD সামান্তরিকেরও একটি বাহু হলো AD, মানে ভূমি AD। তাহলে এই ABCD এবং APQD দুইটি সামান্তরিকের একই ভূমি কিন্তু AD, অর্থাৎ দুইটি সামান্তরিক একই ভূমির উপর অবস্থিত, কিন্তু ABCD সামান্তরিকটি AD এবং BC এই দুটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, আর APQD এই দুইটি সামান্তরিক AD এবং PQ সমান্তরাল রেখা দুইটির মধ্যে অবস্থিত। ABCD হলো AD এবং BC এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, আর APQD হলো AD এবং PQ এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সুতরাং এখানে ABCD এবং APQD দুইটি সামান্তরিক একই ভূমির উপর অবস্থিত আছে, কিন্তু একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত নয়। এখন আরও একটি চিত্র আমরা তুলনা করি, দেখো এই মনে করো একটি সামান্তরিক ABCD, আরেকটি সামান্তরিক এই সামান্তরিক মনে করো APQB। তখন এখানে নামগুলো দিতে হবে ক্রমান্বয়ে ABCD APQD, ঠিক আছে। তো ABCD সামান্তরিকের একটি বাহু হলো AD বা ভূমি AD, আবার APQD সামান্তরিকেরও একটি বাহু হলো AD, অর্থাৎ তারও ভূমি AD। তাহলে দেখা গেল এখানে ABCD সামান্তরিক এবং APQD সামান্তরিক দুইটি একই ভূমি AD এর উপর অবস্থিত। আবার এখানে ABCD সামান্তরিকটি AD এবং BC এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। আর BCকে যেহেতু এখানে বর্ধিত করা হয়েছে, তাহলে BC না লিখে আমি লিখতে পারবো BQ। তো এখানে ABCD সামান্তরিকটি AD হলো তার ভূমি এবং AD এবং BQ এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, AD এবং BQ। আবার APQD সামান্তরিকের একটি বাহু হলো AD বা ভূমি AD এবং এই সামান্তরিকটিও
এডি এবং বি কিউ এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। এডি এবং বি কিউ এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তাহলে এখানে এ বি সি ডি সামান্তরিক এবং এ পি কিউ ডি সামান্তরিক, দুইটি একই ভূমি এডি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখা যুগল এডি এবং বি কিউ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এইভাবে যখন চিত্র দেওয়া থাকবে তখন চিত্র থেকে আমরা বুঝতে হবে যে দুটো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত কি না, অথবা এখানে সামান্তরিক এবং ত্রিভুজ দেওয়া থাকতে পারে, মানে যে কোনো দুইটি বহুভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত আছে কিনা সেটা প্রথম আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো আমরা উপপাদ্য 9.1 প্রমাণ করব। তো উপপাদ্য 9.1-এ বলা হয়েছে যেসব সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের খালি সমান। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তোমরা উপপাদ্যের লাইনগুলো মুখস্থ করে রাখবে, কারণ পরবর্তী উপপাদ্য বা পরবর্তী জ্যামিতিগুলো প্রমাণ করতে উপপাদ্যগুলো লাগবে। তো যেহেতু এখানে বলা হয়েছে যেসব সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের খালি সমান প্রমাণ করতে হবে। সুতরাং প্রথম আমরা চিত্র অঙ্কন করব সামান্তরিকের, এবং সামান্তরিক কমপক্ষে দুইটা সামান্তরিক লাগবে। তো আমরা প্রথম সামান্তরিকের চিত্র অঙ্কন করব। আমরা দুইটি সামান্তরিকের চিত্র অঙ্কন করব যাহাতে এই দুইটি সামান্তরিকের ভূমি একই হয়, অর্থাৎ একই ভূমির উপর অবস্থিত হয় এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়। সেইভাবে আমরা অঙ্কন করব আর প্রমাণ করে দেখাবো যে এই দুটো সামান্তরিকের কালি সমান। তো সামান্তরিক মানে আমরা জানি যে একটি চতুর্ভুজ যার বিপরীত দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল। ঠিক আছে, এই মনে করো একটি সামান্তরিক আমরা অঙ্কন করেছি, তার নাম দিয়ে দেব এ বি সি ডি। এখন আরও একটি সামান্তরিক আমরা অঙ্কন করব যাহাতে ভূমি এক থাকে এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়। একটি সামান্তরিক ছিল এ বি সি ডি, আর একটি সামান্তরিক আমরা ধরলাম এ বি ই এফ, এ বি ই এফ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বি সি ডি সামান্তরিকের একটি বাহু হলো এ বি, অর্থাৎ এ বি সি ডি সামান্তরিকটি এ বি ভূমির উপর অবস্থিত। আবার এ বি ই এফ সামান্তরিকটিরও একটি বাহু এ বি, মানে এ বি ই এফ সামান্তরিকটিও এ বি ভূমির উপর অবস্থিত। এবং এ বি সি ডি সামান্তরিকটি এ বি এবং ডিই এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। আবার এ বি ই এফ সামান্তরিকটিও এ বি এবং ডিই এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তার মানে এখানে এ বি সি ডি সামান্তরিক এবং এ বি ই এফ সামান্তরিক দুইটি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল রেখা যুগল এ বি এবং ডিই এর মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে এখন এ বি সি ডি সামান্তরিকের কালি এবং এ বি ই এফ সামান্তরিকের কালি সমান। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি, চিত্রটি কিভাবে অঙ্কন করেছি সেটা আমরা লিখব। মনে করি এ বি সি ডি
এবং ABEF সামান্তরিক দ্বয় একই ভূমি AB এবং একই সমান্তরাল রেখা যুগল AB এবং DE এর মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করিতে হইবে কি যে যেসব সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের কালি সমান। তাহলে এখানে ABCD সামান্তরিক এবং ABEF সামান্তরিক দুইটি একই ভূমি AB এবং একই সমান্তরাল রেখা যুগল AB এবং DE এর মধ্যে অবস্থিত। তাহলে এই দুইটি সামান্তরিকের কালি সমান, সেটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ করিতে হইবে ABCD সামান্তরিকের কালি ইকুয়াল টু ABEF সামান্তরিকের কালি। প্রমাণ করিতে হইবে কি প্রমাণ করিতে হইবে? ABCD সামান্তরিকের কালি। তো দেখো ABCD সামান্তরিকের কালি আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, কালি ABCD ইকুয়াল টু ABEF সামান্তরিকের কালি মানে কালি ABEF, প্রমাণ কিভাবে প্রমাণ করব দেখো। যেহেতু ABCD একটি সামান্তরিক, সুতরাং তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। AB সমান্তরাল হবে CD এবং AD সমান্তরাল হবে BC। তাহলে AD এবং BC এই দুটো বাহু যদি আমরা সমান্তরাল ধরি এবং এই দুটো সমান্তরাল বাহুকে DE রেখা ছেদ করেছে, DE ছেদক যদি হয়, আমরা জানি দুটো সমান্তরাল রেখাকে যদি অন্য একটি রেখা ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে AD এবং BC সমান্তরাল, DE হলো ছেদক, তাহলে DE ছেদক BC এর সাথে এই কোণ উৎপন্ন করেছে, AD এর সাথে এই কোণ উৎপন্ন করেছে, এই দুটো কোণ হবে অনুরূপ কোণ এবং তারা দুইটি সমান হবে। তাহলে আমরা লিখব যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব তার বিপরীত বাহু সমান্তরাল হবে, AD সমান্তরাল হবে BC, AD সমান্তরাল BC এবং ছেদক হলো DE, ছেদক। তাহলে কি হবে? DE ছেদক AD এর সাথে এই কোণ উৎপন্ন করেছে আর BC এর সাথে এই কোণ উৎপন্ন করেছে, এই দুটো কোণ সমান হবে। এই কোণের নাম হলো কোণ ADF লিখতে পারবো, আর এই কোণের নাম লিখতে পারবো BCE। কোণ ADF, অতএব কোণ ADF ইকুয়াল টু কোণ BCE। কেন সমান? কারণ তারা
একান্তর কোণ। একান্তর কোণ। আবার ABEF হলো একটি সামান্তরিক, তারও বিপরীত বাহু সমান্তরাল হবে, তাহলে AF এবং BE এই দুটি বাহু হবে সমান্তরাল, এবং এই দুটি বাহুকে ছেদ করেছে DE ছেদ করেছে। তাহলে দেখো DE BE এর সাথে কোণ উৎপন্ন করেছে এই কোণ, আর AF এর সাথে কোণ উৎপন্ন করেছে এই কোণ, এই দুইটি কোণ হবে একান্তর কোণ। এই হলো AF এবং BE, তাদেরকে DE ছেদ করেছে, তাহলে এই কোণ এবং এই কোণ, এই কোণ এই কোণ সমান হবে, কারণ তারা একান্তর কোণ। তো আবার ABEF একটি সামান্তরিক, ABEF একটি সামান্তরিক। ABEF যদি সামান্তরিক হয় তাহলে AF সমান্তরাল হবে BE, বা BE সমান্তরাল হবে AF, অতএব BE সমান্তরাল AF, এবং তাদের ছেদক হলো DE ছেদক, DE ছেদক। তাহলে BE এর সাথে এই কোণ আর AF এর সাথে এই কোণ উৎপন্ন করেছে DE ছেদকে, তাহলে এই দুটো কোণ সমান হবে। এই কোণ হলো AFD আর এই কোণ হলো BEC। কোণ AFD, অতএব কোণ AFD ইকুয়াল টু কোণ BEC, কারণ একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি করব, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ ADF এবং ত্রিভুজ BCE, এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। তো সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য এই দুইটি ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেটা আমরা লিখব। ত্রিভুজ ADF এবং ত্রিভুজ BCE হইতে পাই, এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি পাই, দেখো আমরা আগে নির্ণয় করে রেখেছি কোণ ADF ইকুয়াল টু কোণ BCE, তাহলে ADF ত্রিভুজের ADF কোণ, BCE ত্রিভুজের BCE কোণ সমান। 1 নম্বর, কোণ ADF ইকুয়াল টু কোণ BCE। 2 নম্বর, আমরা এখানে নির্ণয় করে রেখেছিলাম AFD ইকুয়াল টু BEC। AFD হলো ADF ত্রিভুজের কোণ আর BEC হলো BCE ত্রিভুজের কোণ, তাহলে দুইটি কোণ সমান। কোণ AFD ইকুয়াল টু কোণ BEC, ঠিক আছে, BEC। তারপর আর কি পাই, দেখো আমরা এই দুইটি ত্রিভুজ থেকে ADF ত্রিভুজের AD বাহু এবং BCE ত্রিভুজের BC বাহু সমান। ঠিক আছে, কারণ AD এবং BC হলো ABCD সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারবো 3 নম্বর, AD ইকুয়াল টু BC, AD ইকুয়াল টু BC, কারণ হলো সামান্তরিকের
বিপরীত বাহু সমান্তরিকের বিপরীত বাহু। তাহলে এখন আমরা কি পেয়েছি দেখো, এডিএফ ত্রিভুজের এডিএফ কোণ, এএফডি কোণ এবং এডি বাহু, বিসিই ত্রিভুজের বিসিই কোণ, বিইসি কোণ এবং বিসি বাহু সমান। এই ত্রিভুজের এই বাহু, এই কোণ, এই কোণ, এই ত্রিভুজের এই বাহু, এই কোণ, এই কোণের সমান। তাহলে একটি ত্রিভুজের যদি দুইটি কোণ, একটি বাহু অন্য একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এডিএফ সর্বাঙ্গসম ত্রিভুজ বিসিই। অতএব ত্রিভুজ এডিএফ সর্বাঙ্গসম ত্রিভুজ বিসিই। ঠিক আছে, এখন দুইটি ত্রিভুজ আমরা সর্বাঙ্গসম পেয়েছি। তো সর্বাঙ্গসম ত্রিভুজের আবার কালি সমান। যদি দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে এই দুইটি ত্রিভুজের কালিও সমান হবে। সুতরাং আমরা লিখতে পারবো এডিএফ ত্রিভুজের কালি এবং বিসিই ত্রিভুজের কালি সমান। অতএব এডিএফ ত্রিভুজের কালি মানে কালি এডিএফ ইকুয়াল টু বিসিই ত্রিভুজের কালি মানে কালি বিসিই। ঠিক আছে, এখন আমরা দুইটি ত্রিভুজের কালি সমান সেটা আমরা নির্ণয় করেছি। সেটা থেকে আমরা কিন্তু প্রমাণ করার কথা হলো যে কালি এবিসিডি ইকুয়াল টু কালি এবিইএফ, সামান্তরিক দুটোর কালি সমান প্রমাণ করতে হবে। তাহলে কালি এবিসিডি ইকুয়াল টু কালি এবিইএফ প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এখন কালি এবিসিডি ইকুয়াল টু এবিসিডি এর কালি, এখান থেকে দেখো এবিসিডি, এ হলো এবিসিডি সামান্তরিক, এবং এখানে এবিসিডি এর কালি দেখো, এবিসিডি সামান্তরিকের মধ্যে দুইটি অংশ আছে, এই হলো একটি চতুর্ভুজ আর এই হলো একটি ত্রিভুজ। তাহলে এই চতুর্ভুজের কালি প্লাস এই ত্রিভুজের কালি সমান হবে এবিসিডি সামান্তরিকের কালি। এই চতুর্ভুজটি হলো এবিসিএফ। তাহলে আমরা কালি এবিসিডি ইকুয়াল টু লিখতে পারবো কালি এবিসিএফ, কালি এবিসিএফ প্লাস কালি এডিএফ, কালি এডিএফ। ঠিক আছে, ইমপ্লাইজ কালি এবিসিডি ইকুয়াল টু কালি এবিসিএফ প্লাস কালি এডিএফ ছিল। তো এখানে আমরা প্রমাণ করে রেখেছি কালি এডিএফ ইকুয়াল টু কালি বিসিই। তাহলে এখানে কালি এডিএফ এর জায়গাতে আমরা লিখতে পারবো কালি বিসিই implies কালি ABCD ইকুয়াল টু, দেখো কালি ABCF প্লাস কালি BCE মানে কি হবে, ABCF হলো এই চতুর্ভুজ আর কালি BCE হলো এই ত্রিভুজ। তাহলে এই চতুর্ভুজের কালি এবং এই ত্রিভুজের কালি সমান হবে এই সম্পূর্ণ চতুর্ভুজের কালি, অর্থাৎ এটি একটি সামান্তরিক, এই সামান্তরিকের কালি। তাহলে এই সামান্তরিকটির নাম হলো ABEF। তার মানে কালি ABCF প্লাস কালি BCE সমান হবে কালি ABEF, কালি ABEF। ঠিক আছে, তাহলে এই দেখো প্রমাণ করার কথা ছিল কালি ABCD ইকুয়াল টু কালি ABEF, কালি ABCD ইকুয়াল টু কালি ABEF প্রমাণিত হয়েছে, প্রুভড। ঠিক
ঠিক আছে, এই হলো উপপাদ্য 9.1। এই উপপাদ্যের সাহায্যে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। ঠিক আছে।